দেখো যে ডক্টর জনসন একজন নিও ক্লাসিক্যাল স্কলার এবং ওয়ান অফ দ্য মোস্ট রিনাউন্ড ক্রিটিক অফ শেক্সপিয়ার। শেক্সপিয়ারের একজন ক্রিটিক হিসেবে তিনি অনেক বিখ্যাত। তিনি শেক্সপিয়ারকে মূলত এখানে পজিটিভলি তিনি এখানে উপস্থাপন করেছেন। সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় যে আমরা ক্রিটিক হিসাবে বা ক্রিটিসাইজ হিসেবে আমরা সবসময় নেগেটিভ জিনিসটাকে চিন্তা করি, বাট এইখানে শেক্সপিয়ারকে ডিফেন্ড করেছেন উনি অনেকভাবে, এবং শেক্সপিয়ার পজিটিভ একজন ক্রিটিক হচ্ছে এই ডক্টর জনসন। তো হিজ ক্রিটিসিজম অফ শেক্সপিয়ার রিভিলস অবভিয়াসলি দ্য নিউ ক্লাসিক্যাল স্ট্যান্ডার্ডস অফ ইভ্যালুয়েশন। তার যে ক্রিটিসিজমের যে স্টাইল, তার যে ক্রিটিসিজমের যে লেখাটা আর কি, সেটা খুব অবভিয়াসলি নিউ ক্লাসিক্যাল যে ইভ্যালুয়েশন করার যে স্ট্যান্ডার্ড, মূল্যায়ন করার যে স্ট্যান্ডার্ড, সেটাকে প্রকাশ করেছে। আচ্ছা ফাহমিদা, তুমি তোমার স্পিকারটা অফ রেখেছো, বাট শব্দ হচ্ছে কারটাতে? ফাতিমা, তোমারটাতে কি শব্দ হচ্ছে? হ্যাঁ, তোমার মাইক্রোফোনটাই তো অফ করা নেই। কাইন্ডলি তোমার মাইক্রোফোনটা একটু অফ রাখো। হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে। আচ্ছা, এবার দেখো যে বলছে যে এই হিজ ক্রিটিসিজম অর্থাৎ জনসনের ক্রিটিসিজম, এইটা অবভিয়াসলি নিও ক্লাসিক্যাল যুগের যে মান, সে মানটা বজায় রেখেছে, ইভ্যালুয়েশনের যে মান। ইন আদার ওয়ার্ডস, জনসন ইন হিজ অ্যাপ্রোচ টু শেক্সপিয়ার্স ওয়ার্কস, আরেক কথায় বলা যেতে পারে যে ডক্টর জনসন তার শেক্সপিয়ারের কাজের প্রতি তার যে অ্যাপ্রোচটা, অ্যাডপ্টস অন দ্য হোল, তিনি সামগ্রিকভাবে এটাকে ক্রিটিসাইজ করেছেন। এ নিউ ক্লাসিক্যাল অ্যাটিটিউড এখানে তিনি শো করেছেন, এবং যেখানে তিনি পারফেক্টলি ইন কনসোনেন্স উইথ দ্য স্পিরিট অফ দ্য এজ ইন হুইচ হি লিভড, এবং সেখানে তিনি অবশ্যই অ্যাড করেছেন তার এজের অর্থাৎ নিউ ক্লাসিক্যাল এজের যে ফিচারগুলি বা স্পিরিট যেটা, সেটাকে অ্যাড করেছেন তার এই ক্রিটিসিজমটা লিখতে গিয়ে। দ্য নিওক্লাসিক্যাল অ্যাটিটিউড ইজ সিন in his impersonality or objectivity of assessment, his emphasis on literature as a presentation of human life and character. আচ্ছা আশিক দে, তুমি গ্রুপে চেক করো, গ্রুপে দেখো একটা ইয়ে দেওয়া আছে, তুমি কি আছো? হ্যাঁ আশিক, তুমি দেখো গ্রুপে পোস্ট দেওয়া আছে, এই বই তোমাদের সঙ্গে মিলবে না, এই বইগুলো অনেক আগের। এখান থেকে আলোচনাগুলো নিতে পারো। এই যে স্ক্রিনে তোমরা যেটা দেখতে পাচ্ছ, সেটা আমি গ্রুপে শেয়ার দিয়েছি। ওকে, বলছে যে নিও ক্লাসিক্যাল অ্যাটিটিউড এই হচ্ছে তার যে ক্রিটিসিজম, সেই ক্রিটিসিজমে দেখা যায় নিও ক্লাসিক্যাল অ্যাটিটিউড বা ফিচার কি, সেটা হচ্ছে অবজেক্টিভিটি বা ইম্পার্সোনালিটি অফ অ্যাসেসমেন্ট, অর্থাৎ মূল্যায়ন করার সময় যে অবজেক্টিভিটি মেনটেন করেছেন, অর্থাৎ নিজেকে তিনি নিজের কোনো কথা বলেননি, ইম্পার্সোনাল তিনি থেকেছেন এইটা। আরেকটা জিনিস হচ্ছে লিটারেচার যে হিউম্যান লাইফের যে প্রেজেন্টেশন, এইটার উপরে ইমফ্যাসিস দিয়েছেন তিনি, এই একটা নিও ক্লাসিক্যাল অ্যাটিটিউড। এবং সর্বশেষ যেটা তিনি যেটার উপরে ইমফ্যাসিস দিয়েছেন, সেটা হলো ক্যারেক্টারাইজেশনের উপরে, যে হিউম্যান লাইফ এবং ক্যারেক্টারের যে রিপ্রেজেন্টেশন, সেটার উপরে। হি সার্চ ফর দ্য ডিডাক্টিক এলিমেন্টস ইন লিটারেচার, এবং তার লিটারেচারের ভেতরে যে ডিডাক্টিক এলিমেন্টগুলি, সেগুলোর উপরে তিনি সার্চ করেছেন বা সেগুলোর উপরে জোর দিয়েছেন। আর হি ইজ ডিলিং উইথ বোথ দ্য মেরিটস অ্যান্ড ফল্টস অফ শেক্সপিয়ার, এবং তিনি একই সঙ্গে শেক্সপিয়ারের যে মেরিট, যে মেধা, যে ভালো গুণগুলো সেগুলো, এবং একই সঙ্গে শেক্সপিয়ারের যে ফল্টগুলি সেগুলোকেও তিনি নিয়ে আলোচনা করেছেন এই রাইটিংয়ের ভেতরে। তাহলে এইটা ইন্ট্রোডাকশনে বলে দিচ্ছে যে তিনি কি করেছেন এইটার ব্যাপারে আর কি। এরপরে দেখো ডক্টর জনসন রিড শেক্সপিয়ার্স প্লে অ্যাজ ড্রামাটিক ন্যারেটিভ, নট অ্যাজ থিমেটিক পোয়েমস। ডক্টর জনসন শেক্সপিয়ারের যে ড্রামাগুলি, সেগুলোকে ড্রামাটিক ন্যারেটিভ হিসেবে তিনি মানে আলোচনা করছেন, আর তিনি এগুলোকে থিমেটিক পোয়েম হিসেবে নয়। এখন ড্রামাটিক ন্যারেটিভ কি? ড্রামাটিক ন্যারেটিভ হচ্ছে, ড্রামাটিক মানে হচ্ছে কোনো একটা নাটক সেটা বা কোনো একটা কবিতা, সেটার ভেতরে থাকবে হচ্ছে ডায়ালগ থাকবে, এবং ন্যারেটিভ হবে সেই ডায়লগগুলো কেউ যেন একজন বর্ণনা করছে,
এরকমটা হবে। তো সেটাকে বলা হচ্ছে ড্রামাটিক ন্যারেটিভ। যেমন তোমরা যদি মেটাফিজিক্যাল পোয়েট্রির কথা চিন্তা করো, তাহলে সেখানে ড্রামাটিক বিগিনিং হয়, তার মানে হঠাৎ করে একটা ডায়ালগের মধ্য দিয়ে বিগিনিং হয়। তোমরা যদি ড্রামাটিক মনোলগ দেখো, তাহলে দেখবে রবার্ট ব্রাউনিং এর কবিতাগুলো যদি খেয়াল করে দেখো, যে ওখানে আহ, একজন স্পিকার থাকে, সে সাইলেন্ট লিসনারের উপস্থিতিতে সে কথাগুলো বলে। তো শেক্সপিয়ার, এই ডক্টর জনসন শেক্সপিয়ারের নাটকগুলোকেও এরকমটা ভাবছেন, এবং এটাকে তিনি কোনো থিমেটিক পোয়েম হিসেবে ভাবছেন না, যে এটার আলাদা কোনো থিম রয়েছে, হিডেন মিনিং রয়েছে, এরকমটা তিনি ভাবছেন না। হিজ এস্টিমেট অফ শেক্সপিয়ার ইজ ক্লোজলি রিজনিং অ্যান্ড হিজ ডিসপ্যাশন অ্যাট অবজেক্টিভিটি ইজ ইনডিড পেরোনেসিভ। আচ্ছা, পেরোনেসিভ মানেটা কি তোমাদের কারো জানা আছে? আমার জানা নেই, আমি একটু দেখে নিই। তোমাদেরকে আমি এখানে দেখাই দিলাম, এই দেখো আরো একটা, সেটা কিভাবে আমরা মিনিংগুলো দেখি। পেরোনেসিভ বলতে, আচ্ছা এখানে পারভেসিভ না, পেরোনেসিভ। পেরোনেসিভ বলতে যে আহ, বেহায়াপূর্ণ। বেহায়াপূর্ণ বলতে এখানে মানে বাজে কোনো জিনিস নাই, এরকম একটা ইয়েতে বোঝাচ্ছে আর কি। আচ্ছা, সো আমরা এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছি, যে হি এস্টিমেট অফ শেক্সপিয়ার্স, তিনি শেক্সপিয়ারের যে কাজগুলোকে, সেগুলোকে তিনি ভাবছেন বা মেনে নিচ্ছেন এইভাবে যে ইজ ক্লোজলি রিজনিং, তিনি এগুলোর ভেতরে খুব ক্লোজলি এগুলোতে অনেক যুক্তি দেখাচ্ছেন বা রিজন দেখাচ্ছেন, এবং একই সঙ্গে তিনি যেটা করছেন, এই যে একই সঙ্গে তিনি যেটা করছেন সেটা হলো যে এর ভেতরে যেই হিজ ডিসপ্যাশন, তার যে নিজস্ব অবজেক্টিভিটির যে প্যাশন, সেই প্যাশনগুলোকে তিনি ডিসপ্যাশন করছেন, তিনি তার নিজেকে এখানে অ্যাড করছেন না। এবং ইজ ইনডিড প্যারোনেসিভ, এবং এগুলো হচ্ছে মানে বেহায়াপূর্ণ না। বেহায়াপূর্ণ বলতে নিজেকে যে অন্যের সমালোচনা করতে গিয়ে নিজের পার্সোনাল ভালো লাগা খারাপ লাগা এগুলো ঢুকিয়ে তার যে আহ, নিয়ম বিরুদ্ধ যে কাজগুলো করা, সেগুলো তিনি করছেন না। মানে এক কথায় নিও ক্লাসিক্যাল একটা ফিচার, সেটা হচ্ছে নিও ক্লাসিক্যাল এজের ফিচার, তোমরা সেকেন্ড ইয়ারে পড়েছো, যে ইমপার্সোনাল থাকবে। রাইটিংগুলোর ভেতরে রাইটাররা নিজেদেরকে মানে মিঙ্গেল করবে না, সংমিশ্রণ করবে না। সো এইটার আহ, এই নিয়মের বাইরে যদি কেউ কাজ করে থাকে, তাহলে সেই রাইটিংটা হয় হচ্ছে পেরোনেসিভ। পেরোনেসিভ বলতে এখানে নিয়মের বিরুদ্ধে যাওয়া। হিজ ওয়ার্ক অন শেক্সপিয়ার ইজ টোটালি ফ্রি ফ্রম এনি পার্সোনাল প্রেজুডাইস। এই যে বলছেই যে তার যে কাজ, বিশেষ করে শেক্সপিয়ারকে নিয়ে, এটা তার কাজের ভেতর কোনো পার্সোনাল প্রেজুডাইস এর ভেতরে নাই। He didn't concern himself with the inner imaginative life of Shakespeare. Rather, he endeavored to make an assessment of his literary achievement. তিনি তার যে শেক্সপিয়ারের যে নিজস্ব লাইফ বা তার যে ইমাজিনেটিভ লাইফ, এগুলো নিয়ে তার কোনো কনসার্ন ছিল না, বরং তিনি চেষ্টা করেছেন শেক্সপিয়ারের যে লিটারেরি অ্যাচিভমেন্টগুলি, সেইগুলোকে অ্যাসেসমেন্ট করতে চেয়েছেন, সেইগুলোকে মূল্যায়ন করতে চেয়েছেন। শেক্সপিয়ার কী কী নতুনত্ব নিয়ে আসলো, কোন কোন বিষয়গুলো শেক্সপিয়ারের ভালো জিনিস, সেইগুলোকে তিনি অ্যাসেস করেছেন। আচ্ছা, এখানে আরেকটা বিষয় তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে অনেকেই অনেকেই অনেক সময় বলে থাকে যে গুগল ট্রান্সলেটরের মিনিংগুলি ইউজ করা ঠিক না, এগুলো মিলবে না, এগুলো লিটারেচারের সঙ্গে যায় না। এখন এই কথাটা কিন্তু সঠিক, বাট এখানে আরেকটা বিষয়, সেটা হলো যে সব মিনিং যে যায় না তা না, হয়তো 10টার ভেতরে 8টা, 2টা যায় না, 8টাই যায়। যেমন এখানে দেখো, পেরোনেসিভ মানে হচ্ছে বেহায়াপূর্ণ, বাট এইখানে মূলত যেটা, সেটা হচ্ছে যে এই যে অবজেক্টিভিটির যে কোয়ালিটি, সেই কোয়ালিটিটাকে মূলত নষ্ট করেননি তিনি। কিসের মতো নষ্ট করেননি? বেহায়ার মতো নষ্ট করেন, নির্লজ্জের মতো নষ্ট করেননি। কারণ এখানে তো নির্লজ্জ শব্দটা ইউজ করছে না, বরং এখানে মূলত ভঙ্গ করেননি তিনি। তো এই যে আমরা শব্দটা কি, আমরা যদি সরাসরি গুগল ট্রান্সলেটর থেকে নেই, তাহলে এর সঙ্গে মিলে না, বাট যদি আমরা মেলানোর চেষ্টা করি, তাহলে কিন্তু মিলে যায়। সো এই দিক থেকে তোমাদের যাদের যারা মেলাতে পারবে বা মনে করতে ইউজ করতে পারবে গুগল ট্রান্সলেটর এভাবে, তাহলে তারা কিন্তু ইউজ করতে পারো।
আচ্ছা, এরপরে দেখো, অ্যাজ এ নিওক্লাসিক্যাল ক্রিটিক হিসেবে জনসন ইজ ইমপ্রেসড বাই দ্য গ্র্যান্ডিয়র অফ জেনারেলিটি ইন শেক্সপিয়ার্স প্লেস। অর্থাৎ শেক্সপিয়ারের নাটকগুলোর যে জেনারেল নাটক হিসাবে, সাধারণ স্বাভাবিক নাটক হিসাবে তাদের যে মহত্ব, সেই মহত্বর মাধ্যমে জনসন মূলত এখানে ইমপ্রেসড হচ্ছেন। জনসন এলিভেটস শেক্সপিয়ার অন দ্য গ্রাউন্ড দ্যাট হি ইজ এ পোয়েট অফ নেচার, হিউম্যান, আচ্ছা নেচার। তিনি এক তিনি শেক্সপিয়ারকে একটা সুউচ্চ স্থান দিচ্ছেন এবং তিনি বলছেন যে শেক্সপিয়ার হচ্ছে নেচারের পোয়েট। সেই নেচারটা কি? হিউম্যান নেচার। অ্যাকর্ডিং টু হিম, অর্থাৎ অ্যাকর্ডিং টু জনসন, এখানে জনসন দুটা লাইন দিচ্ছেন, এই দুটা হচ্ছে কোটেশনের জন্য গুরুত্বপূর্ণ, তোমরা এটা ইউজ করতে পারো। হি ফাউন্ডস দিস রিকোয়ারমেন্ট ইন শেক্সপিয়ার। তিনি দেখছেন এই রিকোয়ারমেন্টটা এই শেক্সপিয়ারের ভেতরে, যে নাথিং ক্যান প্লিজ মেনি, অর্থাৎ কোনো জিনিসই অনেক লোককে হচ্ছে তোমার দিতে পারে না, আনন্দিত করতে পারে না, অ্যান্ড প্লিজ লং, এবং দীর্ঘদিন সম্পর্কেও কোনো মানুষকে সন্তুষ্ট রাখতে পারে না। বাট জাস্ট রিপ্রেজেন্টেশন অফ জেনারেল নেচার, কিন্তু কেউ যদি জেনারেল নেচার নিয়ে রিপ্রেজেন্ট করে থাকে তাহলে সেটা সবসময়ের জন্যই মানে মিলবে বা সবাইকে সবসময়ের জন্যই সন্তুষ্ট রাখতে পারবে। ঠিক যেমন শেক্সপিয়ারের রাইটিংগুলো আজ থেকে 500 বছর আগে তিনি লিখেছেন, কিন্তু তিনি যেহেতু হিউম্যান নেচার নিয়ে লিখেছেন, তো তখনকার হিউম্যানের নেচার যেরকম ছিল এখনকার মানুষের নেচার বা গতি প্রকৃতি বা বৈশিষ্ট্য একই রকম। সো এই জন্য শেক্সপিয়ার এখনও ওই রিকোয়ারমেন্টটা ফলো করেছেন বলে শেক্সপিয়ারের রাইটিংগুলো এখনও আমরা পড়ছি বা এখনও সমসাময়িক মনে হয়। কিভাবে সমসাময়িক? যেমন মানুষের প্রেমের যে অনুভূতি, সেটা তো আজ থেকে 100 বছর আগেও যা ছিল, 500 বছর আগেও তাই, আবার 1000 বছর আগেও তাই ছিল, আবার আজ থেকে 100 বছর পরেও তাই থাকবে, 1000 বছর পর তাই থাকবে। সো হিউম্যান নেচার নিয়ে তিনি প্রেমের যে নেচারগুলো সেগুলো নিয়ে উপস্থাপন করেছেন, যার জন্য এটা জেনারেল হচ্ছে বা মিলে যাচ্ছে। বা রেভেন্স করার যে বা প্রতিশোধ নেওয়ার যে বিষয়গুলো তার ট্র্যাজেডিগুলোতে, এগুলো একই রকম। সো এখানে ডক্টর জনসন বলছেন যে উইলিয়াম শেক্সপিয়ার তিনি হিউম্যান নেচার নিয়ে তার হচ্ছে তার কবিতা বা তার যে ড্রামা সেগুলো তিনি করেছেন। সো তাহলে এখানে আমরা একটা পাচ্ছি, কি একটা পয়েন্ট আউট করতে পারছি। দেখো আমি পয়েন্টগুলো নিচ দিয়ে দাগ দিয়েছি, অনেক আগেই দাগ দেওয়া এগুলো, আমি যখন পড়েছি সেই সময়টাতে। সো এগুলোকে তুমি পয়েন্ট ধরে ধরে মনে রেখে তুমি এটাকে আলোচনা করতে পারো। জনসন সেইস শেক্সপিয়ার ইজ অ্যাবভ অল রাইটার, শেক্সপিয়ার সমস্ত রাইটারদের ঊর্ধ্বে, দ্য পোয়েট অফ নেচার, দ্য পোয়েট দ্যাট হোল্ডস আপ হিজ রিডার্স এ ফেথফুল মিরর অফ লাইফ। তিনি হচ্ছেন একজন পোয়েট অফ নেচার, এবং এই পোয়েট এমন এক পোয়েট যিনি তার রিডারকে একটা ফেথফুল মিরর অফ লাইফ তিনি দিয়েছেন। মানে মানুষের জীবনের যে নেচার নিয়ে আলোচনা করেছেন, যার জন্য মানুষের জীবনগুলোকে তিনি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন, এই জন্যই তিনি এই কথাগুলো বলছেন। এরপরে দেখো বলছে যে জনসন গোজ অন টু ইউলোজাইজ দ্য ক্যারেক্টারাইজেশন অফ শেক্সপিয়ার। এরপরে ডক্টর জনসন তিনি উইলিয়াম শেক্সপিয়ারের যে ক্যারেক্টারাইজেশন বা আর্ট অফ ক্যারেক্টারাইজেশন সেইটাকে তিনি প্রশংসা করেছেন, ইউলোজাইজ করেছেন। অ্যাকর্ডিং টু জনসন, শেক্সপিয়ারস ক্যারেক্টার আর দ্য প্রোডাক্টস অফ কমন হিউম্যানিটি such as the world will always supply। আচ্ছা, such the world will always supply বলছে যে শেক্সপিয়ারের যে ক্যারেক্টারগুলো এগুলো হচ্ছে কমন হিউম্যানিটির প্রোডাক্ট বা কমন হিউম্যানিটি, সাধারণ মানুষের সঙ্গে মানবিকতার সঙ্গে মিলে যায় এরকম ক্যারেক্টার তিনি পোর্ট্রে করেছেন, এবং যেটা পৃথিবীর মানুষের সঙ্গে মিলে যায়, সকল মানুষের সঙ্গে মিলে যায়। দে আর গাইডেড বাই ইউনিভার্সাল প্যাশনস অ্যান্ড প্রিন্সিপালস। তারা মূলত মানে এক কথা তাদের ভেতরে ইউনিভার্সাল প্যাশন এবং প্রিন্সিপাল রয়েছে এবং তারা সেগুলো দিয়ে পরিচালিত হয়ে থাকে। এ শেক্সপিয়ারিয়ান ক্যারেক্টার ইজ নট জাস্ট অ্যান ইন্ডিভিজুয়াল বাট এ হোল স্পেসিস। একটা শেক্সপিয়ারের ক্যারেক্টার যে শুধুমাত্র একজন ব্যক্তিকে রিপ্রেজেন্ট করছে তা না, বরং এটা পুরো মানব জাতিকেই রিপ্রেজেন্ট করে। ইনফ্যাক্ট দ্য ইউনিভার্সালিটি অফ হিজ ক্যারেক্টার্স মেড হিজ প্লে মোর সিগনিফিক্যান্ট অ্যান্ড মোর ইন্টারেস্টিং। এবং প্রকৃতপক্ষে তার ক্যারেক্টারগুলোর যে সার্বজনীনতা বা সেই ক্যারেক্টারগুলো যে কালোত্তীর্ণ ক্যারেক্টার, এগুলোই মূলত শেক্সপিয়ারের যে
প্লেগুলোকে সেগুলোকে অনেক গুরুত্বপূর্ণ করে তুলেছে এবং আরও বেশি ইন্টারেস্টিং করে তুলেছে। তোমরা যদি অ্যাজ ইউ লাইক ইট পড়ে থাকো তাহলে দেখো অ্যাজ ইউ লাইক ইটের যে অ্যাক্ট্রেস বা নায়িকা, তার যে রোজালিন্ড, তার যদি ক্যারেক্টার নিয়ে তোমরা আলোচনা করে থাকো, তার যে প্রেমের অনুভূতি, তার যে সব কিছুর ভালোবাসার যে অনুভূতি, সব কিছু কিন্তু তোমরা দেখবা যে কমন লাইফ বা সাধারণ মানুষের সঙ্গে মিলে যায়। দ্যাট মিনস আজ থেকে 500 বছর আগে যে ক্যারেক্টারটা তিনি তৈরি করেছেন সেটা এখনকার যুগেও মিলে যাচ্ছে, আমরা নিজেদেরকে তার সঙ্গে কানেক্ট করতে পারছি। সো এইটাকেই বলা হচ্ছে যে ইউনিভার্সালিটি বা ইউনিভার্সাল প্যাশন বা প্রিন্সিপাল তিনি প্রকাশ করছেন। সো এই যে ক্যারেক্টারাইজেশন অফ শেক্সপিয়ার, এইটাও একটা পয়েন্ট তোমরা করতে পারো। জনসন স্পিক্স হাইলি অফ দ্য রিয়েলিস্টিক কোয়ালিটি অফ শেক্সপিয়ার। সুমাইয়া, তুমি তোমার স্পিকারটা অফ রাখো। যারাই ঢুকবে শুরুতেই তোমাদের মাইক্রোফোনটা অফ করে দেবে। Dr. Johnson speaks highly of the realistic quality of Shakespeare's plays and the universality of his character. ওই একই কথা, তিনি রিয়েলিস্টিক কোয়ালিটি নিয়ে কথা বলেছেন শেক্সপিয়ারের নাটকগুলোর, এবং তার যে ক্যারেক্টার, সে ক্যারেক্টারের যে সার্বজনীনতা সেটা নিয়েও তিনি কথা বলেছেন। যদিও তার কিছু প্লট যেগুলো ইমপ্রবাবল অ্যান্ড ওয়াইল্ড, যেগুলো কিছু প্লট আছে যেগুলো আসলে স্ট্যাবল না, এমনকি ওয়াইল্ড, সেগুলো খুব দ্রুত শুরু হয়ে দ্রুত শেষ হয়ে গেছে, সেগুলো আইডিয়া ক্লিয়ার করতে পারেনি, যদিও এরকমটা রয়েছে। দ্য ট্রুথ অফ হিউম্যান নেচার অ্যান্ড হিউম্যান সাইকোলজি আর ডিপিক্টেড ইন দেম, কিন্তু তারপরেও সেগুলোর ভেতরে মানুষের যে হিউম্যান নেচার, সত্যিকারের হিউম্যান নেচার সেটা, এবং মানুষের যে সত্যিকারের সাইকোলজি, সেগুলোকে শেক্সপিয়ার মানে অঙ্কন করেছেন। শেক্সপিয়ার অ্যাপিলস টু এভরি এজ because he doesn't emphasize the differentiating qualities of one time and one place but concentrates on what man has in common. শেক্সপিয়ারের যে মানে রাইটিংগুলি, সেগুলো প্রত্যেকটা এজকেই আপিল করে থাকে, প্রত্যেকটা এজেই তার আবেদন রয়েছে। এর কারণই হচ্ছে তিনি কোনো একটা পার্টিকুলার এজের, কোনো একটা পার্টিকুলার টাইমের, কোনো একটা পার্টিকুলার জায়গার তিনি কোনো ক্যারেক্টারকে উপস্থাপন করেননি, বরং তিনি মানুষের ভেতরে যে সমস্ত বৈশিষ্ট্যগুলো কমন, সেগুলোর উপরে তিনি কনসেন্ট্রেট করেছেন বা মেডিটেট করেছেন, যার জন্যই তার রাইটিংগুলোর ভেতরে এগুলো তিনি উপস্থাপন করেছেন, এবং যে জন্য সর্বকালে সব জায়গার সবার সঙ্গে এই ক্যারেক্টারগুলোর কোয়ালিটিগুলো মিলে যায়। By virtue of his knowledge of general human nature, Shakespeare was able to fill his play with practical axiom and domestic wisdom. আচ্ছা, শেক্সপিয়ারের যে হিউম্যান নেচার সম্পর্কে তার যে সাধারণ নলেজ, সেই নলেজ থাকার কারণে শেক্সপিয়ার তার নাটকগুলিতে যে প্র্যাকটিক্যাল অ্যাক্সিয়াম এবং ডোমেস্টিক যে উইজডম, সেগুলোকে তিনি সন্নিবেশিত করতে সক্ষম হয়েছেন। হি গিভস এভিডেন্স অফ হ্যাভিং সিন থিংস উইথ হিজ ওন আইস। তিনি প্রমাণ দিয়েছেন তার অনেক জিনিস যেগুলো তিনি তার রাইটিংয়ের ভেতরে উপস্থাপন করেছেন, সেগুলো তিনি নিজে এক্সপেরিয়েন্স করেছেন, সেই বিষয়টা তিনি প্রমাণ দিয়েছেন। দ্য ইমেজেস হুইচ হি গিভস আর সাচ অ্যাজ হিজ ওন মাইন্ড হ্যাড ডিরেক্টলি রিসিভড। ওই সমস্ত ইমেজ, যে ইমেজগুলো তিনি তার রাইটিংয়ের ভেতরে উপস্থাপন করেছেন, বা তার রাইটিংয়ের যে সেটিংগুলো তিনি উপস্থাপন করেছেন, সেগুলো তিনি এমনভাবে উপস্থাপন করেছেন যেন ডিরেক্টলি তিনি সেগুলো নিজেই এক্সপেরিয়েন্স করেছেন। শেক্সপিয়ার ডাজন্ট ডিল উইথ লাভ অ্যাজ এ মেজর হিউম্যান মোটিভ অ্যান্ড ইমোশন। শেক্সপিয়ার সবসময়ের জন্য লাভকেই মানুষের জীবনের প্রধান মোটিভ বা উদ্দেশ্য বা ইমোশন হিসেবে উপস্থাপন করেছেন, তা নয়। হি নোজ দ্যাট লাভ ইজ মেয়ারলি ওয়ান অফ মেনি হিউম্যান প্যাশন। তিনি জানতেন যে আসলে লাভ হচ্ছে মানুষের অনেক প্যাশন বা অনেক আবেগের ভেতরে একটা। হি হ্যাজ দেয়ারফর এ কনফাইন্ড রোল ইন দ্য প্লেস অফ শেক্সপিয়ার। এবং এর ফলেই কি হয় যে শেক্সপিয়ারের যে নাটকগুলি, সেগুলোর ভেতরে আমরা একটা কনফাইন্ড রোল দেখতে পাই, অর্থাৎ সব ধরনের রোল আছে আর কি সেখানে। জনসন অলসো সেইজ দ্যাট শেক্সপিয়ার ডাজন্ট ফলো এনি আদার রাইটার।
জনসন এখানে বলছেন যে শেক্সপিয়ার আসলে অন্য কোনো রাইটারদেরকে কখনোই ফলো করেননি, রেদার হি হ্যাজ বিন ইমিটেটেড বাই দ্য সাকসিডিং রাইটার্স, বরং তাকে পরবর্তী রাইটাররা ফলো করেছে বা নকল করেছে। However, Johnson doesn't consider Shakespeare as a faultless dramatist. যাই হোক, জনসন শেক্সপিয়ারকে ফল্টলেস ড্রামাটিস্ট হিসেবে তিনি কিন্তু উপস্থাপন করেননি। He analyzes also the demerits of Shakespeare's play. তিনি শেক্সপিয়ারের নাটকগুলির যে খারাপ দিক বা শেক্সপিয়ারের রাইটিংয়ের যে খারাপ দিক সেগুলোও তিনি উপস্থাপন করেছেন বা অ্যানালাইজ করেছেন, বিশ্লেষণ করেছেন। He set down these faults on conflicting ground, though in same projects he is justified. তিনি এই শেক্সপিয়ারের যে ফল্টগুলি সেগুলোকে কনফ্লিক্টিং গ্রাউন্ডে তিনি উপস্থাপন করেছেন, সেট করেছেন, যদিও ইন সেম রেসপেক্টস হি ইজ জাস্টিফাইড, যদিও তিনি সেই জিনিসগুলো দিয়ে আবার তাকে জাস্টিফাই করেছেন। মানে এক কথায় তিনি শেক্সপিয়ারের যে মেরিটস এবং ডিমেরিটস সবগুলো এক জায়গা থেকেই তিনি আলোচনা করেছেন, জাক্সটাপোজেসড ওয়েতে, অর্থাৎ পাশাপাশি রেখে, এবং তিনি সেইভাবেই তাকে জাস্টিফাই করেছেন। In pointing out some faults of Shakespeare, Johnson shows his neoclassical bent of mind. জনসন শেক্সপিয়ারের যে ভুল ত্রুটিগুলো সেগুলো আলোচনা করতে গিয়ে তিনি নিওক্লাসিক্যাল যে তার মাইন্ড, বিশেষ করে রুল মানার ক্ষেত্রে যে রিগোরাস হওয়ার যে বিষয়টা, কঠোর হওয়ার যে বিষয়টা, সেটা তিনি দেখিয়েছেন। ডক্টর জনসন accuses Shakespeare of lacking in morality. ডক্টর জনসন শেক্সপিয়ারকে অ্যাকিউজ করেছেন, দোষারোপ করেছেন তার রাইটিংয়ের ভেতরে মোরালিটির ল্যাকিং থাকার কারণে, মানে নৈতিকতার শিক্ষা তার রাইটিংয়ের ভেতরে নাই, ডিডাকটিক এডুকেশন তার রাইটিংয়ের ভেতরে নাই, সেই জন্য তিনি শেক্সপিয়ারকে অ্যাকিউজ করেছেন। অ্যাকর্ডিং টু জনসন, শেক্সপিয়ারস ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিফেক্ট ইজ দ্যাট হি স্যাক্রিফাইসেস ভার্চু টু convenience, and he is much more careful to please than to instruct. তিনি শেক্সপিয়ারের সবচেয়ে বড় যে ডিফেক্ট হিসেবে উল্লেখ করেছেন সেটা হচ্ছে তিনি তার রাইটিংয়ের ভেতরে যে সাধারণ মানুষের যে ভার্চুগুলো, গুণাবলীগুলো, বিশেষ করে রিলিজিয়াস বা ডিডাকটিক যে গুণাবলীগুলো, সেগুলোকে তিনি স্যাক্রিফাইস করেছেন, সেগুলো তিনি উল্লেখ করেননি। এবং তিনি সবসময়ের জন্য কেয়ারফুল থেকেছেন মানুষকে আনন্দ দেওয়ার জন্য, রাদার দেন টু ইনস্ট্রাক্ট, মানুষকে কোনো গাইডলাইন বা শিক্ষা দেওয়ার জন্য না, তিনি মানুষকে আনন্দিত করার জন্যই সবসময়ের জন্য আত্মনিয়োগ করেছেন। তাহলে যে এই স্যাক্রিফাইস এখান থেকে ইনস্ট্রাক্টর পর্যন্ত, এটা মূলত একটা তোমার কোটেশন, সো এইটা তোমরা ইউজ করতে পারো কোটেশন হিসাবে। এই যে এখানে হি স্যাক্রিফাইস থেকে এই ইনস্ট্রাক্টর পর্যন্ত। It seems that he writes without any moral purpose. শেক্সপিয়ারের রাইটিংগুলো দেখলে মনে হয় যেন তিনি কোনো রকম নৈতিকতার যে কোনো পারপাস, সেই পারপাস ছাড়াই তিনি লিখেছেন। জনসন আরও পয়েন্ট আউট করেন যে শেক্সপিয়ার ডাজন্ট মেক এ জাস্ট ডিস্ট্রিবিউশন অফ গুডস অ্যান্ড ইভিলস অ্যান্ড ডাজন্ট অলওয়েজ প্রেজেন্ট হিজ ভার্চুয়াস ক্যারেক্টার্স বিং ভার্চুয়াস ওভার দ্য ইভিল ওয়ান্স। তিনি আরও বলেন যে শেক্সপিয়ার সবসময়ের জন্যই তিনি গুড অ্যান্ড ইভিলদের যে ক্যারেক্টারের যে ডেলিনিয়েশন সেটা তিনি করেননি, বা যে ডিস্ট্রিবিউশন সেটা তিনি করেননি, বরং আবার তিনি এটাও করেননি যে সবসময়ের জন্য ভার্চুয়াস ক্যারেক্টারকে ভার্চুয়াস হিসেবে উপস্থাপন করা, এটা তিনি করেননি, বরং মাঝে মাঝে অনেক ভার্চুয়াস ক্যারেক্টারগুলি এখানে খারাপ দিকগুলি প্রকাশ করে। যেমন তোমরা যদি ম্যাকবেথ, ওথেলো, কিং লিয়ার এগুলো যদি এগুলো যদি পড়ো, তাহলে দেখবে এই ভালো ক্যারেক্টারগুলোর ভেতরেও একটু খারাপত্ব রয়েছে। যেমন ওথেলো যদি পড়ো, দেখবে তোমরা যে ওথেলোকে তুমি একদিকে সাপোর্ট করছো নায়ক হিসেবে, আবার আরেকদিকে তোমার তার উপরে রাগ ধরবে তার কিছু ভুল ত্রুটির কারণে। তো এই জন্যই বলছে যে তার রাইটিংগুলোর ভেতরে তিনি সবসময় ভালোকে ভালো রাখেননি বা সবসময় খারাপকে খারাপ রাখেননি, তিনি বরং ভালোকে অনেক সময় তিনি খারাপ হিসেবে উপস্থাপন করেছেন। Rather, he takes his characters through right and wrong. বরং তিনি তার ক্যারেক্টারগুলোকে
ভালো এবং খারাপের মধ্যে দিয়ে নিয়ে গেছেন, সঠিক এবং ভুলের ভেতর দিয়ে নিয়ে গেছেন। আচ্ছা, এখানে আমি একটা জিনিস উল্লেখ করি, তোমরা তোমাদের তোমাদের পোয়েটিক্স তো এই ইয়ারই রয়েছে। তো পোয়েটিক্স যদি তোমরা আলোচনা করতে যাও তাহলে তোমরা দেখবে হ্যামারশিয়া নামে একটা টার্ম রয়েছে এখানে। সো সেই হ্যামারশিয়ার কথা এখানে বলা হচ্ছে যে হ্যামারশিয়া হচ্ছে প্রধান যে ক্যারেক্টারগুলি তাদের ক্যারেক্টারের ডিফল্ট, অর্থাৎ তারা কিছু ভুল করবেন এবং সেই ভুলগুলোর কারণে তাদের ওপরে একটা মিসফরচুন নেমে আসবে, তাদের লাইফের বিনাশ ঘটবে, বা তাদের যে ট্র্যাজেডির যে কারণ সে কারণটা হিসেবে তাদের হ্যামারশিয়া ঘটবে, বা ট্র্যাজিক ফ্ল যেটা বলা হচ্ছে সেটা ঘটবে। যে এইখানে শেক্সপিয়ার কি করেছেন, তার ক্যারেক্টারগুলোকে সবসময়ের জন্য রাইটের ভিতর দিয়ে তো নিয়ে গেছেনই, আবার তিনি মাঝে মাঝে তার ক্যারেক্টারগুলোর ভিতরে ট্র্যাজিক ফ্ল বা হ্যামারশিয়া নিয়ে এসেছেন। যেমন তোমরা যদি ম্যাকবেথের কথা চিন্তা করো, ম্যাকবেথ সবই ঠিক করেছে, কিন্তু কি করেছে, ওই যে উইসদের প্রতি তার যে একটা বিশ্বাস, সেইটা থেকে তার স্ত্রীর প্ররোচনায় সে কি করলো, কিংকে হত্যা করলো। সো এইটা মূলত তার ভুল। তোমরা যদি ওথেলোর ক্ষেত্রে চিন্তা করো তাহলে এই ধরনের ভুল পাবা, তোমরা কিং লিয়ারের ক্ষেত্রে যদি চিন্তা করো তাহলে এটা পাবা। সো তাদের যে ক্যারেক্টারের যে উইকনেসগুলো সেগুলোও ছিল আর কি। এরপরে বলছে যে জনসন কমপ্লেইনস দ্যাট দ্য প্লটস অফ শেক্সপিয়ার্স প্লে আর লুজলি ফর্মড অ্যান্ড কেয়ারলেসলি পারসুয়েড। শেক্সপিয়ারের যে প্লট, তোমরা যদি ফলো করে থাকো, পোয়েটিক্স পড়ে থাকো, তাহলে দেখবে যে ট্র্যাজেডির ভেতরে বা যে কোনো ড্রামার ভেতরে প্লট থাকতে হবে। সো এই প্লটগুলোই খুবই, তোমরা যদি প্লটের ডিসক্রিপশনটা পড়ো তাহলে দেখবে প্লটগুলিকে খুবই কানেক্টেড হতে হবে, এর বিগিনিং থাকবে, মিডিল থাকবে, এন্ড থাকবে। কিন্তু এখানে শেক্সপিয়ারের আলোচনা করতে গিয়ে জনসন যেটা বলছেন যে আসলে শেক্সপিয়ারের যে প্লটগুলি এগুলো লুজলি ফর্মড, এগুলোর ভেতরে যেন অত মানে ডেকোরেশন ছিল না, বিগিনিং মিডিল এন্ড এরকম ছিল না, এবং তিনি কেয়ারলেসলি এগুলোকে উপস্থাপন করেছেন, পার্সিউ করেছেন। ইভেন দ্য ক্যাটাস্ট্রফি ইজ ইমপারফেক্টলি প্রেজেন্টেড। এমনকি অনেক রাইটিংয়ের যে ক্যাটাস্ট্রফি, যে ক্লাইম্যাক্সের যে মুমেন্ট বা ফাইনাল যে মুমেন্ট, সেটা পারফেক্টলি প্রেজেন্টেড করেননি, তিনি ইমপারফেক্টলি প্রেজেন্ট করেছেন। দ্য ভায়োলেশন অফ ক্রোনোলজি অ্যান্ড দ্য গিল্টি অফ অ্যানার্কিজম, এটাও রয়েছে। মানে তিনি ক্রনোলজির যে ভায়োলেশন বা ভায়োলেট করা সেটা তিনি করেছেন, অর্থাৎ ওয়ান বাই ওয়ান যে স্টেপ বাই স্টেপ যে তার রাইটিংয়ের ভেতরে আসবে সেটা হয়নি। আবার ইজ গিলটি অফ অ্যানার্কিজম, তার রাইটিংয়ের ভেতরে অ্যানার্কিজমও ছিল। ইন হিজ প্লেস নো ডিস্টিংশন অফ টাইম অ্যান্ড প্লেস ইজ অবজার্ভড বাই দ্য কাস্টমস, অপিনিয়ন্স অ্যান্ড ম্যানার্স অফ ওয়ান এজ or one country are freely attributed to another। এবার যিনি বলছেন যে অ্যারিস্টটলের পোয়েটিক্স অনুযায়ী, মানে এখানে তোমরা যদি ওইটা দিয়ে যদি একটু চিন্তা করো তাহলে অ্যাকশনের ক্ষেত্রে কি থাকে, অ্যাকশনের ক্ষেত্রে টাইম এবং প্লেসের যে বিষয়টা সেটা থাকতে হবে, মেনটেন করতে হবে, কিন্তু শেক্সপিয়ার কি করেছেন, তিনি সেটা করেননি। বরং তিনি কি করেছেন, কাস্টমের ক্ষেত্রে, অপিনিয়নের ক্ষেত্রে এবং ম্যানারের ক্ষেত্রে তিনি এক এক কান্ট্রির এবং এক এক এজের ম্যানার, কাস্টম এবং ওপিনিয়ন তিনি ফ্রিলি যখন তখন তিনি ইউজ করে ফেলেছেন। তাহলে যেটা হচ্ছে তিনি টাইম অফ অ্যাকশন, এই অ্যাকশন, টাইম এবং প্লেস যেটা থাকে সেটাকে তিনি খুব ভালোভাবে ইউজ করেননি। জনসনস দিস কমপ্লেইন ইজ অ্যাকসেপ্টেবল। বলা হচ্ছে জনসন যেই কমপ্লেইনগুলো করেছেন অন্যান্য ক্রিটিকরাও এগুলো অ্যাকসেপ্ট করে নিয়েছে। The exchanges in his comic plays are also indecent। বলছে তার যে কমিক প্লেগুলো, সেই কমিক প্লের ভেতরে তার যে ক্যারেক্টারগুলির ওপিনিয়ন বা যে এক্সচেঞ্জগুলো করেছেন সেগুলোও ইনডিসেন্ট, অতটা ভালোভাবে হয়নি। There is an undue poem of diction and unnecessary repetition of his plays। তার যে হচ্ছে ডিকশন, তার যে শব্দ চয়ন বা তার যে ভাষার যে ইউজ সেগুলো, এবং সেগুলোর ভেতরেও হচ্ছে আনডিউ রয়েছে, সেগুলোর ভেতরেও ল্যাকিং রয়েছে, এবং একই সঙ্গে রয়েছে তার আননেসেসারি রিপিটেশন অফ হিজ প্লেস, অর্থাৎ শব্দগুলোর বা ভাষার আননেসেসারি রিপিটেশন রয়েছে।
Even his language is intricate while his vocabulary is high sounding and inflated. বলছে তার ল্যাঙ্গুয়েজটা ইন্ট্রিকেট, দুর্বল, যখন তার ভোকাবুলারি হচ্ছে অনেক হাই সাউন্ডিং এবং অনেক ভালো মানের, কিন্তু তার সেন্টেন্সগুলি, তার ভাষাগুলি অনেক দুর্বল, এটা বলছে। সো এইগুলি শেক্সপিয়ারের সমালোচক হিসাবে তিনি এইটা বলছেন। এবার আমরা ফাইনালি এটা ফাইনাল যে উপসংহারটা সেটা আমরা জানবো, কনক্লুশনটা। In many respects, Johnson's accusation of Shakespeare's play is inappropriate. বলছে অনেক দিক থেকে জনসনের যে দোষারোপ শেক্সপিয়ারের নাটকগুলির ক্ষেত্রে সেটা হচ্ছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট, সঠিক না। সো উই ক্যান নট অ্যাকসেপ্ট অল দ্য ভিউজ অফ জনসন। সো আমরা রিডাররা কি করতে পারি না, শেক্সপিয়ারের এগেনিস্টে জনসনের যত যুক্তি সেই সবগুলোকে মেনে নিতে পারি না। Shakespeare had a great genius for writing witty dialogue, and his presentation of comic scenes in Mass Ado About Nothing and As You Like It is splendid. এবার বলছে যে আমরা শেক্সপিয়ারের মানে জনসনের যে সমালোচনা এটা সব জায়গায় সব ক্ষেত্রে মেনে নিতে পারি না, কেননা শেক্সপিয়ারের যে জিনিয়াস, তিনি অনেক বড় মাপের বা অনেক জিনিয়াস একজন রাইটার ছিলেন। তার যে রাইটিংগুলি, তার যে ডায়ালগগুলি সেগুলো অনেক উইটি হতো, এবং একই সঙ্গে তার যে কমিক সেন্সের যে প্রেজেন্টেশন, বিশেষ করে মাস অ্যাডো অ্যাবাউট নাথিং এবং অ্যাজ ইউ লাইক ইট, এইখানে তিনি স্প্লেন্ডেড ওয়েতে তিনি উপস্থাপন করেছেন। জনসনস কমেন্টস অ্যাবাউট শেক্সপিয়ারস ট্র্যাজিক প্লেস আর অলমোস্ট আউটরেজেস, এবং জনসনের যে কমেন্টগুলি বিশেষ করে তার যে ট্র্যাজিক প্লেগুলি সম্পর্কে সেগুলোও কিন্তু অতটা ভালো না। শেক্সপিয়ারস গ্রেটনেস অ্যাজ এ ড্রামাটিস্ট ক্যান বি ফাউন্ড ইন হিজ ট্র্যাজিক প্লেস। শেক্সপিয়ারের ড্রামাটিক যে গ্রেটনেস বা ড্রামাটিস্ট হিসেবে যে গ্রেটনেস সেটা তার ট্র্যাজিক প্লেগুলোতে পাওয়া যায়। দেন ট্রুথ অফ নেচার, ফর হুইচ জনসন প্রেইজড হিম গ্রেটলি, শুড বি ফাউন্ড ইন হিজ ট্র্যাজেডিজ অ্যান্ড নট ইন হিজ কমেডিজ। বলছে যে শেক্সপিয়ারের যে হিউম্যান নেচার প্রেজেন্টেশনের যে গুণাবলীটা, সেটা যেটাকে নিয়ে জনসন প্রেইজ করেছেন, সেটা শেক্সপিয়ারের যে ট্র্যাজেডি সেগুলোর ভেতরে পাওয়া যায়, কমেডির ভেতরে না। ফর হিজ কমেডিজ কন্টেইন হাইলি ইমপ্রবাবল প্লটস বাট নট ইন ট্র্যাজেডিস। বলছে যে তার কমেডিগুলো হচ্ছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট যে প্লট বা ভঙ্গুর যে প্লট সেগুলো ইউজ করেছে, বাট ট্র্যাজেডিগুলো ওইটা করেনি, ট্র্যাজেডিগুলো খুব ভালোভাবেই করেছে। উই ফাইন্ড এ রিয়েলিস্টিক প্রেজেন্টেশন অফ ইভেন্টস। ট্র্যাজেডিতে আমরা খুব রিয়েলিস্টিক প্রেজেন্টেশন অফ ইভেন্ট পেয়েছি, ঘটনার রিয়েলিস্টিক প্রেজেন্টেশন, এবং একই সঙ্গে তার যে ক্যারেক্টার পোর্ট্রিয়াল সেটাও খুব সুন্দর পেয়েছি। ইট ইজ সেইড দ্যাট শেক্সপিয়ার উড বি ওয়ার্ল্ড ফেমাস ড্রামাটিস্ট ইফ হি রোট অনলি 4 ট্র্যাজেডিস। এটা বলাই হয়ে থাকে যে শেক্সপিয়ার পৃথিবীর সবচেয়ে বড় বা সবচেয়ে বিখ্যাত ড্রামাটিস্ট হতো যদি তিনি শুধু অনলি তার 4টা ট্র্যাজেডি লিখতো, এবং তারপরে যদি তার কোনো নাও লিখতো তাও হতো। সেটা 4টা কি? হ্যামলেট, ম্যাকবেথ, কিং লিয়ার এবং ওথেলো, এই 4টা। এবং বলা হয়ে থাকে যে সারা বিশ্বের 10টা যদি ট্র্যাজেডির লিস্ট করা হয় তার ভেতরে শেক্সপিয়ারেরই এই 4টা, একারই 4টা। By his condemnation of Shakespeare's tragic play, Johnson has almost nullified the high praise that he offered him earlier. আচ্ছা, জনসন শেক্সপিয়ারের যে ট্র্যাজিক প্লেগুলো সম্পর্কে যেভাবে দোষারোপ করেছেন, এইটা মূলত শেক্সপিয়ারের যে প্রশংসা তিনি করেছেন সেগুলোকে জিরো করে দিচ্ছে। অর্থাৎ আগেরবার প্রশংসা করে পরবার যেভাবে দোষারোপটা করেছেন এবং ইনঅ্যাপ্রোপ্রিয়েট দোষারোপ করেছেন, এটা শেক্সপিয়ারের যে আগে প্রশংসা করেছেন এটা আর প্রশংসা থাকছে না। আচ্ছা, স্যার বাকিটা দেন নাই ছবি তুলে? আচ্ছা, এটার ছবি নাই না স্যার, বাকিটা তো পাচ্ছি না। ও আচ্ছা, আমি তাহলে দুইটাই দিয়েছি, পোস্ট করেছি। আচ্ছা, আমি এটা পোস্ট করে দিচ্ছি এখন। ওকে স্যার। এই যে এটা। জি স্যার, আসছে। আচ্ছা, তো বলছে ইন সাম রেসপেক্টস, কোনো দিক থেকে, কিছু দিক থেকে, অ্যাজ উই হ্যাভ নোটিস জনসনস অ্যাকসেপ্টেশন
of certain arbitrary conventions was a literal as that of his age. কিছু কিছু দিক থেকে আমরা দেখতে পাই যে জনসনের অনেক যেই অ্যাকসেপ্টেন্সগুলি সেগুলো তার সমসাময়িক যে কনভেনশন, তার সমসাময়িক যে তার মানে যুগের যে অন্যান্য যে কোয়ালিটি সেগুলোর একটু বিরুদ্ধে যায়। ইয়েট ইন টু ইম্পর্টেন্ট রেসপেক্ট, তারপরে দুইটা দিক দিয়ে হি ডিফেন্ড Shakespearean drama with such emphasis that he has been regarded as an opponent to the neoclassical rules. কিন্তু তারপরে দুই দিক থেকে তিনি শেক্সপিয়ারকে ডিফেন্ড করেছেন তার ড্রামার ক্ষেত্রে, বিশেষ করে যেটা হচ্ছে তার যে সমসাময়িক যে নিওক্লাসিক্যাল যে রুল সেগুলোর অপোনেন্ট হিসেবে যায়। হি জাস্টিফাই শেক্সপিয়ার্স মিংলিং অফ ট্র্যাজিক অ্যান্ড কমিক সেন্স। তার একটা হচ্ছে তিনি জাস্টিফাই করেছেন, শেক্সপিয়ারকে তিনি প্রেইজ করেছেন এই শেক্সপিয়ারের যে ট্র্যাজিক এবং কমিক সেন্সের যে মিংলিং সেটার ব্যাপারে। নো লেস ফোর্সেবল in his defense of Shakespeare's violation of the unities of time and place, এবং তিনি শেক্সপিয়ারের যে টাইম এবং প্লেসের যে মানে যে ইউনিটি যেটাকে ভায়োলেশন করেছেন শেক্সপিয়ার, সেটার ব্যাপারেও তিনি অত বেশি সমালোচনা করেননি। হি রিজেক্টস অল দ্য স্ট্রিক্টার neoclassical demands regarding the portrayal of character, effectively refuting the arguments of Dennis Reimer and Voltaire. এবং তিনি কি করেছেন যে শেক্সপিয়ারের এই সমালোচনা করতে গিয়ে তিনি নিওক্লাসিক্যাল যে ডিমান্ড বা নিওক্লাসিক্যাল যে রীতিনীতি সেগুলোর তিনি ভঙ্গ করেছেন, বিশেষ করে ক্যারেক্টারাইজেশনের ক্ষেত্রে। এবং বিশেষ করে সেই সময় আর্গুমেন্ট যারা শো করতেন, বিশেষ করে ডেনিস রাইমার এবং ভলটেয়ার নামক আরও যে ক্রিটিকরা রয়েছে তাদের এগেনিস্টে তিনি কথা বলেছেন, বা যেটা হচ্ছে নিওক্লাসিক্যালের এগেনিস্টেও চলে যায়, সেটা হচ্ছে জনসন করেছেন। সো এইখানে আচ্ছা, এরপরে আসে হচ্ছে কনক্লুশনটা এগুলোরই ইন্ট্রোডাকশনেরই একটা সামারি বলতে পারো বা শ্যাডো। আচ্ছা, এবার আমি এটা তোমাদেরকে ইজি করে দেওয়ার চেষ্টা করি। এখানে দেখো, তোমরা যদি প্রথমেই কোশ্চেনে যাও তাহলে এখানে দুইটা কোশ্চেন পাবা। এক হচ্ছে ইভ্যালুয়েট জনসন অ্যাজ এ ক্রিটিক অফ শেক্সপিয়ারের ক্রিটিক হিসেবে আলোচনা করো। আরেকটা হচ্ছে ডিসকাস জনসন অ্যাজ এ নিওক্লাসিক্যাল ক্রিটিক। এখন নিওক্লাসিক্যাল ক্রিটিক হিসেবে যখন বলবে তখন আচ্ছা, যখন শেক্সপিয়ারের ক্রিটিক হিসেবে বলবে তখন যেই লাইনগুলোতে আমি দাগ দিয়ে দিয়েছি সেই লাইনগুলো হচ্ছে প্রেজেন্ট তোমাদেরকে করতেই হবে, খুবই ইম্পর্টেন্ট এগুলো। আর যখন বলবে যে নিওক্লাসিক্যাল ক্রিটিক হিসেবে আলোচনা করো, তখন যেগুলো দাগ দিয়েছি সেগুলো তো করবেই, পাশাপাশি এই শেষের যে দুইটা স্ট্যাঞ্জা, এই দুইটা স্ট্যাঞ্জা তোমাদেরকে উল্লেখ করতেই হবে। এই দুইটা স্ট্যাঞ্জাই মূলত তার যে নিওক্লাসিক্যাল ক্রিটিক হিসাবে যে আলোচনাটা সেটা এখানে রয়েছে। বিশেষ করে এই যে একেবারে সবার শেষে ইন্ট্রোডাকশনের উপরে যেটা এই যে এইখানে, তারপরে এখানে সেকেন্ড স্ট্যাঞ্জা, ইন্ট্রোডাকশনের পরের যে স্ট্যাঞ্জা, এই স্ট্যাঞ্জাটাও খুবই গুরুত্বপূর্ণ। যখন শেক্সপিয়ারকে মানে জনসনকে শুধুমাত্র ক্রিটিক হিসেবে আলোচনা করবে তখন এই দুইটা স্ট্যাঞ্জা অবশ্যই তো দিতেই হবে, তারপরে ভেতরেরগুলো আলোচনা করবে। আর সেক্ষেত্রে ভেতরেরগুলো আলোচনার ক্ষেত্রে একটু লুজ হলেও সমস্যা নেই। বাট যদি শুধুমাত্র শেক্সপিয়ারের ক্রিটিক হিসেবে আলোচনা করতে বলে তখন এই দাগ দিয়ে যেগুলো দিয়েছি সেগুলো হচ্ছে তোমাদেরকে আলোচনা করতেই হবে ভালো করে, বাট অন্যান্যগুলো একটু লুজ হলেও তখন আর সমস্যা নেই। সো এইভাবে তোমরা আর কি পড়ে নিবে এটা। আর এটা যেহেতু বড় আছে, এটার সামারি যদি তোমরা করো তাহলেই তোমাদের হয়ে যাবে। আচ্ছা, এখন এই বিষয় সম্পর্কে তোমাদের কারো কোনো যদি কোশ্চেন থাকে তোমরা একটু কোশ্চেন করতে পারো। স্যার, আমার একটা কোশ্চেন আছে। আচ্ছা, বলো। স্যার, ওখানে যে জনসনের ইনঅ্যাপ্রোপ্রিয়েট বলছে যে উনি যে ক্রিটিসিজম গুলো করছে, তো এইটা যদি আমরা স্কিপ করে যাই তাহলে কোনো সমস্যা আছে? কোনটা? স্যার, ওখানে যে সবগুলোর শেষে উনি যখন শেক্সপিয়ারের সবগুলাই ভালোভাবে বলার পর আবার দুইটা দোষ ধরার পর বললো যে আবার রাইটারই লিখছে যে ইনঅ্যাপ্রোপ্রিয়েট, কিন্তু বাকি রাইটাররা সাপোর্ট করছে। বাকি রাইটাররা ওই সাপোর্ট প্যারাটা করে নাই তো।
মানে এইখানে যে বিষয়টা সেটা হচ্ছে যদি শেক্সপিয়ারকে মানে এখানে জনসনকে যদি বলতে বলা হয় যে জনসন হচ্ছে নিউ ক্লাসিক্যাল ক্রিটিক, তখন তখন তোমাদেরকে এই দ্বিতীয় স্ট্যান্জা অর্থাৎ এই প্রশ্নের ইন্ট্রোডাকশনের পরের যে স্ট্যান্জা সেইটা এবং একই সঙ্গে কনক্লুশনের আগের যে স্ট্যান্জা এই স্ট্যান্জা দুইটাই দিতে হবে। এই দুইটা স্ট্যান্জা খুব গুরুত্বপূর্ণ। আর মাঝের আলোচনাগুলো একটু এদিক সেদিক হলে সমস্যা নাই। বাট যদি বলে যে শেক্সপিয়ারের হচ্ছে ক্রিটিক হিসেবে আলোচনা করো, তাহলে সেকেন্ড স্ট্যান্জা এবং শেষের স্ট্যান্জা এই দুটো না দিলেও চলবে। এই দুটো যদি তোমরা একবার বাদ দিয়ে দাও, একবারে কেটে ফেলে দাও, তাহলেও তোমরা অ্যান্সার হয়ে যাবে। বাট যখন তোমাদেরকে বলবে হচ্ছে নিও ক্লাসিক্যাল ক্রিটিক হিসেবে আলোচনা করতে, তখন এই দুটো দিয়ে দিতে হবে। আর এখানে বাদ দেওয়ার সুযোগ তো আছেই, সব জায়গায় অনেক কিছুই বাদ দিতে পারবা, এটা তো সমস্যা নাই। এটাই বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, ঠিক আছে দু একটা লাইন এদিক ওদিক হলে স্যার সমস্যা আমার নাই। একটা আর আরেকটা প্রশ্ন। জিনিস হচ্ছে যে সবসময়ের জন্য যে সেন্টেন্সগুলো বড় লাগবে, বুঝতে কঠিন হবে, যে ওয়ার্ডগুলো ইউজ করা কঠিন এখানে, সেগুলো তোমরা তোমাদের নিজের ওয়ার্ড নিজের মতো করে সেন্টেন্সগুলোকে ভেঙে ভেঙে ইউজ করতে হবে। বড় সেন্টেন্সগুলোকে ভেঙে হয়তো ছোট সেন্টেন্স হিসাবে ওগুলোকে উল্লেখ করবা। ঠিক আছে ওকে, আর কারো কিছু বলার আছে? স্যার আমার একটা কোশ্চেন ছিল। আচ্ছা, এটা তপু বার, এটা তো তুমি তো নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা বলো। স্যার আপনি তো বললেন যে আমাদের শেষের স্ট্যান্জা দুটো রাখতেই হবে, তাহলে এই দুটো স্ট্যান্জা এবং আমাদের বিগিনিং ছাড়া মিনিমাম কয়টা স্ট্যান্জা তৈরি করলে এটা একটা স্ট্যান্ডার্ড ফর্ম তৈরি হবে? এটা স্ট্যান্ডার্ড ফর্ম তৈরি হবে সাইজের উপরে না, স্ট্যান্ডার্ড ফর্ম তৈরি হবে তুমি 25 থেকে 30 মিনিটে কতখানি লিখতে পারবা সেটার উপরে। যেমন ধরো আমি যেটা বলছি সেটা হচ্ছে যে তুমি এই যে পয়েন্টগুলো করে দেওয়া আছে, এই পয়েন্টগুলো তে দেখা যাচ্ছে যে 4টা লাইন, কোন একটা স্ট্যান্ডাতে 4টা বা 5টা লাইন আছে, আর তুমি 2টা 3টা লাইন দিয়েই তুমি বুঝিয়ে ফেলতে পারো। আবার এই যে যেমন একটা ইয়ে আছে যে রিয়েলিস্টিক কোয়ালিটি অ্যান্ড শেক্সপিয়ারস প্লেস অ্যান্ড দ্য ইউনিভার্সালিটি অফ হিস ক্যারেক্টার, অ্যান্ড এইটা একটা পয়েন্ট, এই পয়েন্টের আন্ডারে তুমি 2-3টা লাইন করে দিতে পারো। এমন না যে তোমাকে একেবারে হুবহু লিখতে হবে। বড় স্ট্যান্জাগুলোর মেইন কথাটা তুমি রেখে মানে স্ট্যান্জাগুলোরও সামারি করতে হবে। স্ট্যান্জাগুলোতে কি বলছে সেটার সামারি তুমি তোমার নিজের মতো করে হচ্ছে তুমি একটা খাতায় লিখে নিলা নোট করার সময়, এবং সেটার ইংলিশ তুমি লিখলা, তাহলেই হয়ে যাবে। স্যার ভিতরের স্ট্যান্জা গুলো যদি ছোট হয় 3 থেকে 4 লাইনের হয় তাহলে কি সমস্যা হবে? না না, ওগুলো সমস্যা হবে না, তুমি স্ট্যান্জাতে বোঝাতে পারলেই হলো যে এইখানে কি বলা হচ্ছে, এটুকু যদি তুমি বোঝাতে পারো তাহলেই হবে। অনেক জিনিস আছে না, অনেক কথা আছে যে অনেকেই অনেক বড় করে তাও বোঝাতে গিয়ে কষ্ট হয়ে যায়, আবার অনেকে ওই কথাগুলোই 2-1 লাইনে বুঝিয়ে দেয়। সো এখানে বোঝানোর বিষয়টা, তুমি যত ছোট করে যদি বোঝাতে পারো তো ওকে। হ্যাঁ তোমরা স্যার, চেষ্টা করবে এইটুকুই এই যে জানতে। এই 20 মার্কের কোশ্চেনগুলো তোমাদেরকে এই জন্যই দেওয়া যে এগুলো থেকে, এগুলো আমরা যখন পড়েছি তখন আমাদের এখানে এক একটা প্রশ্নে ছিল 20 মার্ক, যার জন্য এই কোশ্চেনগুলো অনেক বড় করা। আর এখন যেহেতু তোমাদের 10 মার্কের, সেহেতু এই বড় কোশ্চেনগুলোর যদি সামারি তোমরা করো তাহলেই তোমাদের 10 মার্কের হয়ে যাবে। সো এই দিক দিয়ে একটা তোমাদের জন্য অ্যাডভান্টেজ, তোমাদের গাইডে এখন বর্তমানে যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলোর চেয়ে তো এগুলো বড়। সো এটা একটা অ্যাডভান্টেজ, তোমরা এখান থেকে সামারি বড়টা থেকে সামারি করে নিয়ে পড়তে পারছো, বা ডাটা বা পয়েন্ট আরো বেশি আছে। আচ্ছা, আমি ধরে নিচ্ছি আর কারো কিছু বলার নাই, আমরা সামনে ক্লাসে আবার কথা বলবো আর একটা নতুন কোনো কোশ্চেন নিয়ে। আর তোমরা তোমাদের যে ব্রড ব্রিফ কোশ্চেন এবং শর্ট কোশ্চেন এগুলো নিয়েও তোমরা টেনশন করো না, এগুলো শর্ট কোশ্চেনগুলো আমরা যখন রুটিন দিবে, রুটিন দেওয়ার পরে পড়ে ফেলবো। শর্ট কোশ্চেনগুলো যেহেতু নৈবেত্তিকের মতো করে পড়বো, সো এগুলো খুব ভালোভাবেই শেষ হয়ে যাবে। আর শর্ট কোশ্চেনগুলো নিয়েও আমরা আলোচনা করবো, শর্ট কোশ্চেনগুলো কিভাবে শর্ট করে আমরা এভাবে করতে পারি। আর তোমাদের তো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের এক্সপিরিয়েন্স আছেই, সো রেগুলারিটি মেনটেন করো, প্রিপারেশন খারাপ হবে না।
যদি কোনো দিন ক্লাসে এভাবে ডিরেক্ট উপস্থিত নাও থাকতে পারো, তাও সমস্যা নেই, পরবর্তীতে ভিডিওটা দেখে নিয়ে ওইভাবে তোমরা হ্যান্ড নোট তৈরি করে ফেলো। শোনো, সাফল্যের মূল মন্ত্রই হচ্ছে নিজে নিজে হ্যান্ড নোট তৈরি করা। 2 3 4 5টা নোট পড়ে নিয়ে নিজের মতো করে একটা তৈরি করা। হ্যাঁ, তুমি হয়তো বা অন্যের হ্যান্ড নোট পড়ে নিয়ে তুমি পরীক্ষা দিয়ে আসবে, তাও ঠিক আছে, কিন্তু সবসময় কিন্তু সেগুলো কাজে দেয় না। বাট নিজে যখন হ্যান্ড নোট করবে মানে একটা প্রশ্ন সম্পর্কে তোমার ডিটেল জানা হয়ে থাকবে। যারা হ্যান্ড নোট তৈরি করে পড়ে তারা বানিয়েও লিখে দিয়ে আসতে পারে। দু একটা পার্ট কঠিন হলে বা দু একটা কোশ্চেন যদি কমন না পড়ে, তখন তারা সেটা বানিয়ে লিখে দিয়ে আসতে পারে। আর হ্যান্ড নোট তৈরি করবে যত, তত বানিয়ে লেখার, ফ্রি হ্যান্ড লেখার এবিলিটি তত গেইন করবে। আর এটা যত করবে না, তত একটা সময় তোমরা পিছিয়ে পড়বে। আজ হয়তো বুঝছো না, বাট একটা সময় গিয়ে দেখবে 4th ইয়ার শেষ করে তুমি একটা চাকরি লাইফে, হয়তো সবার তো আর সরকারি চাকরি হবে না, যারা অন্য একটা চাকরির লাইফে ঢুকবে তখন কোনো একটা বিষয় গিয়ে কিছু একটা লিখতে দিবে, ইংলিশে লেখার দরকার হলে তোমাকেই খুঁজবে, কারণ তুমি ইংলিশে অনার্স মাস্টার্স করে আসছো। আর তখন যদি তুমি ফেল করো, তাহলে সেটা একই সঙ্গে তো লজ্জার বিষয় হবেই, আবার অনেক ক্ষেত্রে তোমার দেখা যাচ্ছে বড় একটা সাফল্য ছুটে যাবে। সো সাহিত্য পড়ার কিন্তু উদ্দেশ্য এই না যে তুমি ওখান থেকে কয়টা শেক্সপিয়ারের নাটক পড়লা, কয়টা সাহিত্য বা কয়টা কি পড়লা, এটা না। সাহিত্যের উদ্দেশ্য হচ্ছে একটা ভাষা শেখা। তোমরা যদি 4th ইয়ারে উঠো, 4th ইয়ারে উঠলে তোমরা এটা পাবে, তোমাদের ইএলটি বা অ্যাপ্রোচ নামে, অ্যাপ্রোচ টু ইংলিশ, কি যেন বইটার নাম, অ্যাপ্রোচ অ্যান্ড মেথড অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং। এই পার্টটাতে তোমরা পাবে যে সাহিত্য অ্যাজ এ ইনস্ট্রুমেন্ট অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং, অর্থাৎ সাহিত্য ভাষা শিক্ষার একটা ইনস্ট্রুমেন্ট। সো এখানে যতটা না ওই স্টোরি পড়ে মজা নেওয়া, তার চেয়ে বড় হচ্ছে ওইখান থেকে তুমি ভাষাটাকে কিভাবে শিখতে পারছো। সবসময় টার্গেট থাকবে নতুন ওয়ার্ড মুখস্থ করা এবং নতুন সেন্টেন্স প্যাটার্ন সেটাকে মনে রাখা, এবং ফ্রি হ্যান্ড লিখতে পারা, বানিয়ে লিখতে পারা, রাইটিংয়ের যে অ্যাবিলিটি সেটাকে গেইন করা, রিডিংয়ের এবিলিটি, একটা অনেক কঠিন সেন্টেন্স বাট পড়ে নিয়ে নিজের মতো করে ওটাকে সহজ বানিয়ে ফেলা, এগুলোই হচ্ছে গেইন করার চেষ্টা করতে হবে সব সময়ের জন্য। আর রাইটিং স্কিল এটা গেইন করতে হলে অবশ্যই ফ্রি হ্যান্ড রাইটিংয়ের স্কিল গেইন করতে হলে অবশ্যই তোমাদেরকে নোট তৈরি করতে হবে, নিজে নিজে নোট তৈরি করতে হবে, তাহলে এটা হয়ে যাবে। বিশ্বাস না হয় কয়েকটা করো, 5 7টা করো, তারপর দেখবে নিজে নিজে এমনিতেই করতে পারছো। আচ্ছা, ঠিক আছে, আজকে এ পর্যন্তই। নেক্সট ক্লাসে আবার কথা হবে কালকের পরের দিন। সে পর্যন্ত ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম।